মুখার্জি বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ 23শে মার্চ সোমবার। এখন আমাদের পশ্চিমবঙ্গে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরগরম। গতকালকে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তথা ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পথে পথে জনসংযোগ এবং নির্বাচনী প্রচার পর্বে ব্যস্ত থাকতে সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে তাকে কেন্দ্র করে নন্দীগ্রামের মানুষের উন্মাদনা ও উদ্দীপনা, যেন কোনো বিশেষ উৎসব পালিত হচ্ছে। উৎসব তো বটেই, তবে সেটা গণতান্ত্রিক উৎসব। যে কোনো গণতান্ত্রিক দেশের মানুষ এই উৎসব পালন করে। আপনারা দেখুন সেই দৃশ্য। ধন্যবাদ দাদা। বিধানসভা আসনের ভাই মোবাইলটা একটু পিছিয়ে নাও। দাদা
এখন আপনারা দেখুন নন্দীগ্রামের একটি মন্দিরে বাসন্তী পুজো অর্থাৎ দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বঙ্গে আমরা জানি যে বাঙালিরা দুবার দুর্গোৎসব পালন করে। একটি হলো শরৎকালে শারদ উৎসব, অন্যটি হলো বসন্তকালে বাসন্তী পুজো অর্থাৎ দুর্গা পুজো। নন্দীগ্রামে সেই বাসন্তী পূজার প্রাঙ্গণে আমরা দেখলাম শুভেন্দুবাবুকে। আপনারা দেখুন সে দৃশ্য।
এবার চলে যাই আমাদের উত্তর 24 পরগনা জেলার বরানগরে। এখান থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ, আমাদের অতি পরিচিত মুখ। গত শনিবার ঈদের দিন বিকেলের দিকে বরানগরের বিজেপির পার্টি অফিসে তৃণমূলের পক্ষ থেকে একটি হামলা চালানো হয়। তাই নিয়ে প্রতিবাদ করেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং তার সঙ্গে অবশ্যই ছিলেন সজল ঘোষ। ভালোই খণ্ডযুদ্ধ বাধে। অভিযোগ ছিল যে তাদের পার্টি অফিসে তাদেরই ব্যানার পোস্টার লাগানো ছিল, সেইগুলোকে খুলে দিয়ে তৃণমূলের লোকেরা তাদেরই তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির ব্যানার পোস্টার লাগিয়ে দেয়। উত্তেজনার পারদ ঊর্ধ্বে উঠলে বরানগর থানা থেকে পুলিশ আসে, কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা নেয়। শেষ পর্যন্ত 1.5 ঘন্টা বাদে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। অথচ সায়ন্তিকা বলে যে বিজেপি নাকি বহিরাগতদের নিয়ে এসে তাদের লোকজনকে মারধর পর্যন্ত করেছে। তখন সজল ঘোষ বলে যে সিসিটিভি ফুটেজ আছে, তাতেই সব প্রমাণ হয়ে যাবে। উভয় পক্ষই গো ব্যাক স্লোগান দেয়। আপনারা দেখুন সেই দৃশ্য। আমার কর্মীদের অনুরোধ করব, দয়া করে কেউ এসবের মধ্যে জড়াবেন না। সম্মুখ সমরে সজল সায়ন্তিকা। শনিবার সন্ধ্যায় বরানগরে তুমুল উত্তেজনা। এখন নয়, আপনারা চলে আসুন, যা হবে গণতান্ত্রিক ভাবে। ঘটনার সূত্রপাত ব্যানার লাগানোকে কেন্দ্র করে। টবিন রোডের কাছের এক মোড়ে ব্যানার টাঙায় বিজেপি। সেই ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল। এই নিয়ে দুপক্ষের বিবাদ। বরানগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজিওর করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। বরানগরের মানুষ গণতান্ত্রিক অধিকারের জবাব দেবে। এই গেটটাকে ওরা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের হোর্ডিং ব্যানার ফেলে দিয়ে এই বিশ্বজিৎ বর্ধন তারপরে দিয়ে এটা লাগিয়ে দিয়েছে। সেটা আমাদের কর্মীরা যখন প্রতিবাদ করে আমরা পুলিশকে জানাই, তখন এসে ওরা, আমরা হাত দিয়ে দিই, আমরা চাইলে এখন ভেঙে দিতে পারি। পুলিশ এসে আমাদেরকে সাথেই উল্টে তারা এ করে, আমাদের সাথেই বচসায় পুলিশ জড়ায়। বিজেপির ব্যানার ছিঁড়ে ঝামেলা শুরু করে তৃণমূল। কিন্তু কেন? 26-এ পরাজয়ের আতঙ্কে কি তৃণমূলের ঘুম উড়ে গিয়েছে? তাই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে? ঝামেলা করে শিরোনামে থাকতে চাইছে? সজলদা, এই গোটা ঘটনার সূত্রপাত কিভাবে, আপনি কখন জানতে পারলেন? আপনার কাছে কি খবরটা আসে? আপনি কি শুরু থেকে ছিলেন? আমি শুরু থেকে ছিলাম না। আমরা 2-2:30 অবধি আমাদের ক্যাম্পেনিং হয়। সকাল 9টা থেকে 2:30 অবধি প্রায় ক্যাম্পেনিং চলে। তারপর স্বাভাবিকভাবে আবার বিকেল 5টা থেকে ক্যাম্পেনিং শুরু হওয়ার কথা। কর্মীরা একটু নিজেদেরকে রিফ্রেশ করতে গেছে, ফ্রেশ হতে গেছিল। ঠিক সেই সময় হঠাৎ অফিসে 2-3 জন কর্মী ছিল, তারাও বাইরে বুঝতে পারেনি, তারা ভেতর দিকটা ছিল। তারপর তারা খবর দেয় যে এভাবে আমাদের ফ্লেক্স খুলে অন্য লোক ফ্লেক্স লাগিয়ে দিয়েছে, সায়ন্তিকার ফ্লেক্স লাগিয়ে দিয়েছে। মানে যেখানে, আমি একটু বাধা দিচ্ছি, যেখানে বিজেপির ফ্লেক্স লাগানো ছিল সেটা খুলে তৃণমূলের বা সায়ন্তিকার ফ্লেক্স লাগানো হচ্ছে। ফ্লেক্স লাগিয়েছে না, আমাদের যা মাপ, যে ফ্রেমের মাপ, সেই মাপ আগে থেকে নিয়ে গেছে। সেই মাপ নিয়ে সেম টু সেম মাপের জিনিস নিয়ে চলে এসেছে। নিয়ে আমাদের অ্যাবসেন্সে সেটা খুলে দেয়। খুলে দিয়ে তারা নতুন ওদেরটা বসিয়ে দেয়।
আচ্ছা। তখন বোধহয় 3:30 4টে নাগাদ আমার মানে কাছে আমি একটু হারিয়েছি, মানে ওদের আপনাদের নজরে আসে গোটা বিষয়টা তখন ওই দুপুর বিকেল নাগাদ, বিকেলবেলা নজরে আসে যে ততক্ষণে ফ্লেক্স চেঞ্জ করা হচ্ছে। আচ্ছা, তারপর চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে। সকালে ছিল, সকালে যেমন থাকার তেমন। সকালে মানে 2-2:30টার সময় তো ছিল। আচ্ছা, যা হয় ওই ধরুন 4টে নাগাদ বিষয়টা হয়। হওয়ার পর আমাদের কর্মীরা আবার পৌঁছে যায়, আমারও আসতে একটু সময় লেগে যায়। তারপর যা হয় তাই হয়েছে। আপনারা তো প্রতিবাদ করছিলেন, পাল্টা তো দেখলাম তৃণমূলে আওয়াজ তুলছে, তারাও অভিযোগ করছে তাদেরও নাকি ফ্লেক্স ইত্যাদি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের ফ্লেক্স ভাঙছে শুনলে জনগণ আমাকে অ্যাওয়ার্ড দিয়ে দেবে, জনগণ আমাকে অ্যাওয়ার্ড দেবে। কিন্তু আমার কথা হচ্ছে যে বরানগরের যে ছবি, সেই ছবি দেখে কি মনে হচ্ছে? বরানগর কি ভিতরে ভিতরে ফুঁসছে? কোনো চোরাস্রোত বইছে কি বরানগরে? আমি আপনাকে বলছি, আজকে ওরা শুধু পুরো বরানগর অ্যাসেম্বল করেছিল, 12-14টা কাউন্সিলর হাজির হয়েছিল, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আরও বিভিন্ন কাউন্সিলররা, সায়ন্তিকা দেবী নিজে, সবাই হাজির হয়েছিলেন। এখানে আমরা একা ছিলাম আর আমার কয়েকশো ভাই বোনেরা ছিল, যথেষ্ট ছিল। মানে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কাউন্সিলর থেকে শুরু করে সায়ন্তিকা, যিনি বিধায়ক এবং প্রার্থী, ফের একবার সবাইকে চলে আসতে হয়েছে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। সামাল দিতে আসেনি, ওদের সৌগত রায়ের 1 নম্বর ফেভারিট এমএলএ, সৌগত রায়ের ভাষায় তার নাম হচ্ছে সায়ন্তিকা দেবী। গত কয়েকদিন আগে উনি সায়ন্তিকা দেবীকে অ্যাডভাইস করেছিলেন যে গাড়িতে করে সমাজবিরোধী নিয়ে ঘুরবে না। মানে এটা সৌগত রায়ের পছন্দ নয় সায়ন্তিকা দেবীর গাড়িতে অন্য কেউ ঘুরুক, কিন্তু গতকাল উনি বুঝেছেন তাহলে ওনার ফেভারিট 1 নম্বর বিধায়ক বা বিধায়িকা, তাকে আর দ্বিতীয়বার বিধায়িকা বলা যাবে না। শি কেম ফ্রম বাঁকুড়া, কোথায় যাবেন সেটা জানি না, তখন চলে যাবেন। সেই কারণে সৌগত রায় গতকাল মিটিংয়ে ওদের কর্মী সভায় বলেছেন, তুই হেরে যাবি যদি না মারপিট করতে পারিস। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে সৌগত রায়ের নির্দেশে, মানে আমি আপনার কথা বুঝেই বলছি যে সৌগত রায়ের নির্দেশে সায়ন্তিকা ব্যানার্জি এই এলাকায় বিজেপির সঙ্গে জোর করে অশান্তি করছে। হ্যাঁ, বলেছে তুই মারপিট না করলে জিততে পারবি না। আর ওদের মারপিটে করার লোকেরা তারা তো বুঝছে, তাদের সঙ্গে তো পুলিশের যোগাযোগ আছে, পুলিশ তো বুঝছে। দেখবেন ভিক্টোরিয়ার হাওয়া মোড়কটা কাজ নাও করতে পারে, পুলিশ কিন্তু হাওয়া মোড়ক হিসেবে 1 নম্বর। তারা তো বুঝতে পারছে, তারা কিন্তু আমাদের উপর লাঠি চালানোর চেষ্টাও করেনি। কেন মিথ্যা কথা বলবে? তারা দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখেছে, সামটাইমস এনজয়ও করেছে। কিন্তু ওসির ভূমিকা নিরপেক্ষ নয়। এই ওসির আমরা পদত্যাগ চাই, এই ওসির আমরা ট্রান্সফার চাই। না, কেন আপনারা বলছেন যে ওসির ভূমিকা নিরপেক্ষ নয়? আমি অনেকক্ষণ আগে খবর দিয়েছিলাম। আচ্ছা, কখন খবর দিয়েছেন আপনি? ওই 4:30 আমি খবর পাওয়ার সাথে সাথে আমি দ্বিতীয় কাজটা করি, ওসিকে ফোন করি। আমি দ্বিতীয় কাজটা করি, ওসিকে ফোন করি। তো ওসি তখন কি বললেন, কি জানিয়েছেন আপনাকে? ওসি আমাকে বললেন আমি ফোর্স পাঠাচ্ছি। তারপর ওসির সাথে আবার দ্বিতীয়বার কথা। আচ্ছা, তিনি বলেন যে, আমি বললাম এটা তাহলে যদি সরকারি রাস্তায় আমরা গেট করেছি, এটা যদি বেআইনি হয়, আমাদের বক্তব্য ছিল সেটা পুলিশ খুলবে। দল কেন খুলবে? কোনো লোক, তৃণমূলের লোক এসে কেন খুলবে? আর যদি বেআইনি হয় সেখানে তৃণমূল কেন ফ্ল্যাগ লাগাবে? আমাদের ফ্ল্যাগে হাত যদি দিতে হয় পুলিশ দেবে, আমাদের ফ্ল্যাগে যদি হাত দিতে হয় তাহলে পুলিশ দেবে, তৃণমূল কেন দেবে? হ্যাঁ, একটু গরম জল খাচ্ছি, আমার গলাটা ধরে গেছে। তো পুলিশ কেন হাত দেবে? ঠিক, এইটা আমাদের বক্তব্য ছিল। এইবার দেখুন, তৃণমূল কেন হাত দেবে? পুলিশ আসবে, পুলিশ খুলবে, আইন খুলবে, তোরা কেন হাত দিবি? হ্যাঁ, কোনো দল কেন দেবে? এটা হচ্ছে সজল ঘোষের বক্তব্য। যত ব্যানার ছিল এখানে, মধ্যে যত ঝান্ডা ছিল সব খুলে দিয়ে চলে গেছে। আমি আপনাদের সিসিটিভিতে সব পরে ফুটেজ দিয়ে দেবো, গলিতে সিসিটিভি চালু হয়ে গেছে, সব ফুটেজ দিয়ে দেবো যে আমাদের ফ্ল্যাগ কিভাবে খুলছে। সৌরভকে ডাকো তো, সৌরভকে বলো ওই ফুটেজগুলো বার করতে।
বেশ, সিসিটিভি ফুটেজ পেলে নিশ্চয়ই সেটা রিপাবলিক বাংলা দর্শকদের দেখাবে যে আদতে ঠিক ওই বিকেল 4টে 4:30 নাগাদ বা 2টোর পর 2টো থেকে 4টের মধ্যে ঠিক কি হয়েছে এই বরানগর এলাকায়। আমার এখান থেকেই মনে হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী, আমি আজকেও দেখছিলাম বাইরে কেন্দ্রীয় বাহিনী সব মোতায়েন রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তাহলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা ঠিক না ভুল আজকের দিনে হয়তো আরো বেশি স্পষ্ট। বাহিনীকে আনা হয়েছে অনেক পরে, কেন্দ্রীয় বাহিনীকে অনেক পরে আনা হয়েছে। হ্যাঁ, মানে পুলিশ জানাবে তবে না কেন্দ্রীয় বাহিনী আসতে পারবে। এটাই আমার বক্তব্য, যদি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশের হাতে থাকে তাহলে নির্বাচন অবাধ বা শান্তিপূর্ণ সম্ভব নয়। আর যদি নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় তাহলে এই নির্বাচনে একটা লোককে চিমটিও কাটতে পারবে না। আর এত লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনীরও আনার কোনো দরকার হবে না, যথেষ্ট। আমাদের মেয়েরা যা করে দিল, ও তাদের কেন্দ্রীয় বাহিনী 2টো এলেই হয়ে যেত। আচ্ছা, আমি এখান থেকে একটা শেষ প্রশ্ন করতে চাই। যখন বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, তখন একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের রাজ্যে নাকি প্রায় রাষ্ট্রপতি শাসনটা চলছে অঘোষিতভাবে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের রাজ্যে কি অবস্থা। অঘোষিত যদি হয় ঘোষণা করে দিন, উনিই করে দিন, ঝামেলা মিটে যায়। রাজ্যে কি সত্যি তাই? আমি ছাড়িলাম, আমি পদত্যাগ করিলাম, রাজ্যে রাষ্ট্রপতি শাসন উনিই করে দিন। অঘোষিত যখন আছে উনি ঘোষণা করুন, আমার কি। না, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় করেন তাহলে তো তিনি ফেল করে যাবেন মুখ্যমন্ত্রী হিসেবে। উনি পাস করেছেন আপনার চোখে? আচ্ছা, 26,000-এর চাকরি খেয়ে অভয়ার মায়ের হাতে টাকা গুঁজে দিতে গিয়ে আপনার মনে হচ্ছে এই সরকার পাস করেছে? বেশ, প্রত্যেকটা পাতায় 00। বেশ, এবার একটা ঘটনা ইতিমধ্যেই বরানগরে আমরা দেখলাম ঘটে গেল। এর আগে উপনির্বাচনেও আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে। উপনির্বাচনে এই হোর্ডিংটাই ওরা খুলেছে। ও, সেই একই হোর্ডিং আবার খুলেছে? একদম। আচ্ছা। উপনির্বাচনে এই হোর্ডিংটাই ওরা খুলে দিয়েছে। সেটা নির্বাচনের মুখোমুখি ছিল বলে আমরা আর ব্যাপারটা নিয়ে বেশি এতে যাইনি, আমরা আর তাতে সরগোলে যাইনি। কিন্তু এবারে ময়দান লড়াইয়ের ময়দান না, তখনও লড়াইয়ের ছিল। ভাবলাম প্রথম রাতেই বেড়ালটাকে আর কি করতে হয় সেটা করে। আচ্ছা, আমার যেটা সর্বশেষ প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে এত কিছুর পর সজল ঘোষ কালকে সকাল থেকে ফের একবার লড়াইয়ের ময়দানে থাকবেন, বরানগরে ফের আসবেন, প্রচার করবেন, মুখোমুখি হবেন। বাড়ি যাবো না তো, আমি তো এখানেই থাকি। গোটা রাত এখানেই থাকবেন? থাকি তো। আচ্ছা, আজকেও থাকবেন? হ্যাঁ, যা হবে দেখা যাবে। কি আবার হবে? কিচ্ছু হবে না। আমার বোনেরা আছে, ভাইরা আছে, আর সবার ওদেরও কিছু হবে না, কারণ আমি আছি। বেশ, নিশ্চিন্ত সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, যথেষ্ট কনফিডেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সজল ঘোষকে, এবং গোটা রাত তিনি বরানগরের মাটিতেই বসে থাকবেন, মাটিতেই রাত কাটাবেন বলছেন সজল ঘোষ। তারপর গতকাল রবিবার সকালবেলা সজল ঘোষ নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রথমে গেলেন বরানগর বাজারে। সেখানে বিক্রেতা এবং দোকানদারদের সঙ্গে তিনি জনসংযোগ করেন। তারা কেউ কেউ তার সঙ্গে হাত মেলায়, কেউ কেউ আবার তাকে নমস্কার জানায়। এইভাবে তারা সজল ঘোষকে সদরে অভ্যর্থনা জানায়। তারপর সন্ধেবেলা বরানগর বাজারে পেট্রোল পাম্পের সামনে থেকে তিনি একটি পরিবর্তন পদযাত্রা করেন। সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং সঙ্গে ছিলেন তাপস রায়, আমাদের বরানগরের এক্স বিধায়ক। গতকালকের মিছিলে আমরা দেখেছিলাম যে সামান্য ঝামেলা হয়েছিল, তা অবশ্য সহজেই মিটে যায়। আপনারা দেখুন সেই দৃশ্য। আমি
कार्यकर्ताओं पे हुआ हमला, क्या कहेंगे? क्या लगता है, घबरा गई है, डर गई है टीएमसी? उन्होंने कहा है कि बीजेपी की जमानत जब्त हो जाएगी बड़ानगर में। दादा, बीजेपी की जमानत जब्त होने की बात कर रहे हैं। মানুষের ভালোবাসা আমি বঙ্গে বিধানসভা ভোটের নির্বাচনের প্রচার নিয়ে আরও ভিডিও আনবো। আপনারা প্রত্যেকে চোখ রাখবেন আমার অগ্নিহোত্র বলছি নিউজ ইউটিউব চ্যানেলে। যাই হোক, ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।